হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ফার্স্ট ক্লাস এবং এই ফার্স্ট ক্লাসটা আমি তোমাদের ডেমো হিসেবেই দেবো। ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে, কিছু মনে করো না, যেহেতু ডেমো ক্লাস। তোমরা একটু দেখে নাও, ভালোভাবে ভালোভাবে বুঝিয়ে নাও, দেখে নাও, তারপরেই না ক্লাসে জয়েন হবে। সেই জন্য এটা একটু বড় ক্লাস হতে পারে, সেই জন্য কিছু মনে করো না। হুম দেখো, আমরা সকলেই কিন্তু একটা পরিবেশে বাস করি। হুম আমরা মানুষজন, গাছপালা, পশু পাখি, জল, বাতাস, মাটি সব নিয়ে যে পারিপার্শ্বিক একটা অবস্থা সৃষ্টি হয় তাকে বলা হয় পরিবেশ। আমরা মানুষেরা এবং যত জীবজন্তু আছে সবাই কিন্তু পরিবেশের বিভিন্ন পরিবর্তনে সাড়া দেয়। যেমন ধরো, রোদ আছে, আমরা ছায়ায় চলে গেলাম, তাহলে পরিবেশের এই যে পরিবর্তন, হঠাৎ ধরো ছায়া ছায়া অবস্থায় আছে, রোদ উঠে নেই, কিন্তু হঠাৎই ধরো আবার কিছুক্ষণ পরেই রোদ উঠে গেল অনেক, তো আমরা ছায়ায় চলে যাই। তাহলে এই যে পরিবেশের পরিবর্তন, এই পরিবর্তনে কিন্তু আমরা সাড়া দিলাম। ঠিক তেমনি আমাদের মতো উদ্ভিদও কিন্তু পরিবেশের বিভিন্ন পরিবর্তনে সাড়া দেয়। যেমন এক্ষেত্রে কি কাজ করে? এক্ষেত্রে কিন্তু কাজ করে উদ্দীপক। আসলে উদ্ভিদ কিন্তু উদ্দীপকের প্রভাবেই সাড়া দেয়। সেই উদ্দীপক কখন হতে পারে স্পর্শ, কখন উদ্দীপক হতে পারে আলো। যেমন তোমরা ছবিতে দেখে নাও, এই যে এখানে ছবিটা আছে, হুম এই ছবিটা ভালোভাবে খেয়াল করো। এই যে ছবিটা আছে তোমরা দেখতে পাচ্ছ, লজ্জাপতির পাতাকে স্পর্শ করা হলো, পাতা সঙ্গে সঙ্গে মুদে গেল, বা তোমরা বলতে পারো জড়ো হয়ে গেল। তাহলে এই যে লজ্জাপতির পাতা বা এই যে উদ্ভিদ, এটা কিন্তু পরিবেশের এই যে পরিবর্তন, উদ্দীপকের প্রভাবে কিন্তু সাড়া দিল। উদ্দীপকের প্রভাবে কিন্তু এই যে উদ্ভিদ আছে এখানে, এই কিন্তু সাড়া দিল। ঠিক আছে, পরিবেশের পরিবর্তনও ঘটলো এখানে। আগে শান্ত অবস্থায় ছিল, এখানে স্পর্শ করা হলে একটা পরিবর্তন ঘটলো। তো মেন যে জিনিসটা কাজ করলো, সেই জিনিসটা কি? সেটা হচ্ছে উদ্দীপক কাজ করলো। তাহলে এখানে উদ্দীপকটা কি? এখানে উদ্দীপকটা হচ্ছে স্পর্শ। ঠিক তেমনি পাশের ছবিটা তোমরা দেখো, এখানে দেখো যে উদ্ভিদটি উপরের দিকে বৃদ্ধি পাচ্ছিল, যে ওকে জানালার কাছে রাখা হয়েছে, জানালার দিকে আলো আসছে, সে কিন্তু আলোর দিকে বেঁকে গেল। ঠিক আছে, কিছুদিন পরে, হঠাৎই বেঁকে যাবে না, এগুলো কিছুদিন পরে বেঁকে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানেও কিন্তু উদ্ভিদ কিন্তু সাড়া দিল। ঠিক আছে, উদ্ভিদ কিন্তু এখানেও সাড়া দিল, এবং এখানে উদ্দীপককে, এখানে উদ্দীপক হচ্ছে আলো, আলোর প্রভাবে কিন্তু উদ্ভিদ এখানে সাড়া দিল বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করলো। হুম তাহলে এই যে উদ্দীপকের প্রভাবে এই যে উদ্ভিদের সাড়া প্রদান করার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা। এবং যার সাহায্যে এই সংবেদনশীলতা ঘটে, বা সংবেদনশীলতা ঘটতে সাহায্য করে, বা পরিবেশের সমন্বয় সাধনে সাহায্য করে, বা আরো ভাবে বলা যায় যে যার প্রভাবে বা যার সাহায্যে উদ্ভিদ কিন্তু সাড়া প্রদান করে, হুম তাকেই বলা হয় উদ্দীপক। ঠিক আছে, তাহলে উদ্ভিদের সাড়া প্রদানে কে সাহায্যকারী জিনিসটি কি? সাহায্যকারী জিনিসটি হচ্ছে উদ্দীপক। ঠিক আছে, যেমন এখানে দেখো, বলে দিয়েছি আমি। তাহলে এইখানে উদ্দীপক কি? প্রথম ছবিটাতে উদ্দীপক হচ্ছে স্পর্শ, এবং পরের ছবিটাতে উদ্দীপক কি? পরের ছবিটাতে উদ্দীপক হচ্ছে, দেখো, আলো। তাহলে উদ্দীপক কি? যার প্রভাবে উদ্ভিদ সাড়া দেয়। বোঝা গেল? এক কথায়, যার প্রভাবে উদ্ভিদ সাড়া দেয় তাকে বলা হয় উদ্দীপক। বোঝা গেল? দেখো, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এই যে বিজ্ঞানীটিকে চিনতে পারছো? এই যে বিজ্ঞানী আছে, চিনতে পারছো? দেখো, তোমরা অনেকেই চেনো, ইনি হচ্ছেন আচার্য জগদীশ চন্দ্র বসু। এই যে উদ্ভিদ যে সাড়া প্রদান করছে, এবং সংবেদনশীলতা দেখা যাচ্ছে উদ্ভিদের মধ্যে, তারাও পরিবেশের পরিবর্তনে সাড়া প্রদান করছে, এটা কিন্তু প্রমাণ করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। এক্ষেত্রে তিনি যে যন্ত্রের সাহায্য নিয়েছিলেন, সেই যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। তাই আমরা ছোট থেকে শুনে আসছি যে উদ্ভিদেরও প্রাণ আছে, একথা কে প্রথম প্রমাণ করেন? আচার্য জগদীশ চন্দ্র বসু। আসলে তিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদও কিন্তু সাড়া দেয়। হুম যেমন আমরা স্নায়ুতন্ত্রের প্রভাবে সাড়া দিই, তেমন ঠিক উদ্ভিদও কিন্তু সাড়া দেয়। ঠিক আছে, এই জন্য তিনি প্রমাণ করতে পেরেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। বোঝা গেল? দেখো, এই যে উদ্দীপক বলছি আমরা, এই উদ্দীপকের শ্রেণীবিভাগটা আমরা দেখে নেব এবার। যে উদ্দীপক হচ্ছে যার প্রভাবে উদ্ভিদ সাড়া দেয় তাকে বলা হয় উদ্দীপক। উদ্দীপক দুই ধরনের, একটা বাহ্যিক উদ্দীপক এবং নেক্সট হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। যদি উদাহরণ দিই আমি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো উদাহরণটা দিই তাহলে। দেখো, তাহলে বাহ্যিক উদ্দীপকের উদাহরণ কি? আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি, এগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপক। মানে এই উদ্দীপকগুলো বাইরে ভাবে কাজ করা, বা মানে বাইরের দিক থেকে কাজ করা হয় উদ্দীপকগুলো। এই উদ্দীপক বাইরে থেকে কাজ করে। এক কথায়, এই উদ্দীপক বাইরে থেকে কাজ করে। বোঝা গেল? নেক্সট যে উদ্দীপক আছে, অভ্যন্তরীণ উদ্দীপক, এই উদ্দীপককে কিন্তু দেখা যায় না। এই অভ্যন্তরীণ উদ্দীপককে কিন্তু আমরা দেখতে পাই না সচরাচর। বোঝা গেল? এগুলো কোথায় থাকে? এগুলো উদ্ভিদের ভেতরেই থাকে। এই জন্য বলা হয় অভ্যন্তরীণ উদ্দীপক। যেমন উদ্ভিদ হরমোন। একটা উদ্ভিদ হরমোনের আমি উদাহরণ দিই। তোমরা নেক্সট ক্লাসে পড়বে এগুলো। যেমন অক্সিন।
ঠিক আছে? এই অক্সিন যে হরমোনটি আছে এটি কি করে? এটি কিন্তু উদ্ভিদের বৃদ্ধির উদ্দীপনা জোগায়। উদ্ভিদের বৃদ্ধির উদ্দীপনা যোগায়। বোঝা গেল? তাহলে এই যে উদ্দীপক, এই যে হরমোন যেটা উদ্দীপক একটি, সেটি কি করে? সেটি বৃদ্ধির উদ্দীপনা যোগায় উদ্ভিদের। বোঝা গেল? তাহলে উদ্দীপক ২ ধরনের, একটা বাহ্যিক উদ্দীপক এবং নেক্সট হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। এবার চলন ও গমন সম্পর্কে আমরা দেখে নেব। হুম? দেখো এখানে কিন্তু আমি ইংলিশ টার্মিনোলজি লিখে দিয়েছি। টার্মিনোলজি যেগুলো আছে ইংলিশের, সেগুলো কিন্তু পড়তেই হবে। হ্যাঁ, তোমরা একটা কথা মাথায় রাখো যে যদি তোমরা এই ইংলিশ টার্মিনোলজি গুলো যদি না পড়ো, তাহলে মনে হতে পারে যে পরীক্ষায় তো লিখতে হয় না, বেকার কি করব পড়ে। কিন্তু তোমরা দেখো যদি এগুলো না পড়ো, তাহলে সায়েন্সের কি তোমরা বেশি নাম্বার তুলে নেবে ঠিক আছে। কিন্তু বেশি দিন সায়েন্সের ফিল্ডে তোমরা টিকতে পারবে না। হায়ার স্টাডিজে গিয়ে তোমরা কিন্তু আটকে যাবে। হ্যাঁ, যেমন যদি কেউ নিটে পরীক্ষা দেয়, তোমরা ভাবো যে কেউ নিটে পরীক্ষা দেবো আমরা পরবর্তীকালে, তোমরা কিন্তু আটকে যাবে। ঠিক আছে? তাই ১ম থেকেই কিন্তু যতটা সম্ভব মেইন যে ইংলিশ টার্মিনোলজি সেগুলো কিন্তু পড়তেই হবে। বোঝা গেল? তুমি তোমার সিনিয়র দাদা-দিদি যারা আছে ওদেরকে জিজ্ঞেস করবে, দেখবে অলওয়েজ ওরা এটাই প্রিফার করবে যে, বাংলার পাশাপাশি ইংলিশটা একটু দেখে রাখবি। এরকম বলবেই দেখবে। তো শুরু করব আমরা, চলো। দেখো, ১ম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো। ১ম ছবিতে আমি একটু আগেই দেখালাম যেটা, যে স্পর্শ করা হলো, পাতাগুলো জড়ো হয়ে গেল। তাহলে উদ্ভিদের কিন্তু এখানে সঞ্চালন ঘটলো, অঙ্গ-প্রত্যঙ্গ একটু সঞ্চালন হলো। আমরা যদি উদ্ভিদের পাতাটিকেই যদি আমরা ওর অঙ্গ ধরে নিই, তাহলে সেটি সঞ্চালন হলো। দেখো, নেক্সট ছবিটা দেখো। নেক্সট ছবিটাতেও কিন্তু অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন হচ্ছে। কিন্তু এখানে ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু একটা এক্সট্রা জিনিস একটা ঘটছে। সেই জিনিসটা কি? ভালো করে খেয়াল করো তোমরা। এক্সট্রা জিনিস এখানে কিন্তু একটা ঘটছে। সেটা কি? দেখো, ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে। যেমন কখনো এদিকে চলে আসছে, কখনো এদিকে চলে আসছে। কিন্তু এর কি স্থান পরিবর্তন হচ্ছে? না। এ কিন্তু নিজের জায়গায় থেকেই কিন্তু মানে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন করছে। কিন্তু একে দেখো, বাবুমশাইকে দেখো, এই বাবুমশাই কি করছে? ডান্স করছে, অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন করছে। সঙ্গে কি করছে? নিজের স্থানও পরিবর্তন করছে। বোঝা গেল? তাহলে সংজ্ঞা দেওয়ার আগেই তোমরা বুঝে নিয়েছো অনেকটা। চলো সংজ্ঞা দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো। তাহলে চলন কাকে বলবো? মুভমেন্ট কাকে বলবো আমরা? দেখো, উদ্দীপকের প্রভাবে বা নিজের ইচ্ছায় স্থান পরিবর্তন না করে, এখানে কিন্তু স্থান পরিবর্তন হবে না। স্থান পরিবর্তন না করে জীবের যে অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়া তাকে বলা হয় চলন। বোঝা গেল? উদ্দীপকের প্রভাবে বা নিজের ইচ্ছায় স্থান পরিবর্তন না করে উদ্ভিদ অঙ্গের যে চলন বা উদ্ভিদ অঙ্গের যে নড়াচড়া তাকে বলা হয় উদ্ভিদের চলন। বোঝা গেল? একেই বলা হয় চলন। দেখো, নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলা হচ্ছে গমন। গমনের সংজ্ঞাটা আমরা দেখব, চলো। গমন বলা হচ্ছে উদ্ভিদের প্রভাবে বা নিজের ইচ্ছায় জীবের অঙ্গ নড়াচড়া এবং স্থান পরিবর্তন। যেটা আমি একটু আগে বললাম যে এখানে একটু মানে আছে, মানে একটু আলাদা আছে এখানে। এখানে একটা এক্সট্রা জিনিস ঘটছে, সেটা কি? স্থান পরিবর্তন। তাহলে দেখো, চলনে কিন্তু জীবের স্থান পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন হচ্ছে। কিন্তু গমনে দেখো, গমনে কিন্তু অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন হচ্ছে, আবার কিন্তু স্থানও পরিবর্তন হচ্ছে। তাহলে এখান থেকে তোমরা একটা কথা বলতে পারো যে চলন হলেই গমন হবে এ কথা বলা যায় না। কারণ চলন হলে যে গমন হবে এ কথা বলা যায় না। সত্যি, কারণ চলন দেখো এখানে চলন ঘটছে, কিন্তু গমন হচ্ছে না। কিন্তু গমন হলেই কিন্তু চলন হবেই, গ্যারান্টি। গমন হলেই কিন্তু চলন হবে। তুমি দেখো এখানে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন করছে, তার সঙ্গে কিন্তু স্থানও পরিবর্তন করছে। খুব একটা ভালো উদাহরণ আমি দিচ্ছি যে গমন হলেই চলন হবে। কেন? দেখো, যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে আমাদের যে পা, সেটাকে সামনের দিকে ফেলতে হবে। সামনে আমরা এগিয়ে নিয়ে যাব। তাহলে দেখো, পা যখনই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, পাটার সঞ্চালন হচ্ছে। তার মানে কি? চলন হয়ে গেল। কিন্তু এখনো গমন হয়নি। আমি স্থান পরিবর্তন নাও করতে পারি, পাটাকে আবার পেছন দিকে নিয়ে চলে আসতে পারি, তাই না? তাহলে যেমনই দেখো যে পাটাকে সামনের দিকে নিয়ে গেলাম, তেমনি চলন হয়ে গেল, এবং তারপরে যদি আমরা পাটাকে ফেলি মাটিতে নিয়ে এগিয়ে যাই, তখন কিন্তু গমন হবে। বোঝা গেল? তাহলে ধরো গমন হয়ে গেছে। তাহলে গমন হয়ে গেছে তার অর্থাৎ চলন তো আগেই হয়ে গেছে। বোঝা গেল? দেখো, এবার তোমরা আমাকে ২ টি প্রশ্নের উত্তর দাও যে চলন ও গমনের মূল পার্থক্য কি? যে চলন আর গমন আছে, এই চলন আর গমনের মূল পার্থক্য তাহলে কি? তোমরা একটু ভেবে দেখো। যে একটু আগে বললাম আমি, মূল পার্থক্য কি? বলো, ভাবো। দেখো, চলন ও গমনের মূল পার্থক্য হচ্ছে চলনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হবে না, এবং গমনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হবে। ব্যাস, এটাই পার্থক্য। চলো আরেকটা প্রশ্নের উত্তর দাও।
আচ্ছা, উদ্ভিদের কি গমন সম্ভব? বলো ভাবো, উদ্ভিদের কি গমন সম্ভব? উদ্ভিদ কি স্থান পরিবর্তন করতে পারে? না, উদ্ভিদের কিন্তু গমন সম্ভব নয়। কারণ উদ্ভিদ কিন্তু স্থান পরিবর্তন করতে পারে না। সে নিজের জায়গায় থেকেই কিন্তু অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন করে, পরিবেশের পরিবর্তনে সাড়া দেয়। কিন্তু স্থান পরিবর্তন করে না। তাই এটি কিন্তু গমন সম্ভব হবে না। এক্ষেত্রে গমন সম্ভব হবে না। তাহলে উদ্ভিদের কিন্তু গমন সম্ভব নয়। হ্যাঁ, ব্যতিক্রমী আছে, আমি দেখাবো একটু পরে, যে ওই ট্যাকটিক চলনে কিন্তু উদ্ভিদের স্থান পরিবর্তন হয়। ওই শৈবাল জাতীয় উদ্ভিদ আছে, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এরা কিন্তু মানে আলোর উৎসের প্রভাবে কিন্তু স্থান পরিবর্তন করে। তো সেটা ব্যতিক্রমী, সব জিনিসের ব্যতিক্রমী থাকে, ঠিক আছে। কিন্তু ওগুলো বাদ দিয়ে বাকি ক্ষেত্রে কিন্তু উদ্ভিদের গমন সম্ভব নয়। বোঝা গেল? উদ্ভিদের কিন্তু গমন সম্ভব হবে না। আচ্ছা বলো তো, মানুষের চলন গমন দুটোই সম্ভব? বলো তো একটু ভাবো। হ্যাঁ, আমাদের দুটোই সম্ভব। আমরা অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনও করতে পারি, নড়াচড়াও করতে পারি, আবার স্থানও পরিবর্তন করতে পারি। এবার দেখো, এবার উদ্ভিদের চলনের প্রকারভেদ। এখানে চলে আসবো আমরা। দেখো, টাইপস অফ প্ল্যান্ট মুভমেন্ট। বললাম না, একটু আধটু তোমাকে ইংলিশ জানতে হবে, তা নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বে। বোঝা গেল? অনেক সমস্যায় পড়বে। দেখো, উদ্ভিদের চলনকে ৩ ভাগে ভাগ করা যায়। কি, কি? ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং নেক্সট ন্যাস্টিক চলন। এগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান সব ডিটেইলসে পড়বো। হুম? চলো। দেখো, ১ম এ ট্যাকটিক চলনে চলে আসবো। এখানে বলা হচ্ছে যে বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদঙ্গের স্থান পরিবর্তন। হুম? এটা যদি হয়, বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদঙ্গের যদি স্থান পরিবর্তন হয়, তাহলে তাকে বলবো ট্যাকটিক চলন। এবার মাথায় আসবে যে আপনি তো বলে দিলেন ঠিক আছে, কিন্তু বহিঃস্থ উদ্দীপক কি? দেখো, তোমরা মনে করতে পারছো? একটু আগে আমি দেখালাম শ্রেণীবিভাগ উদ্দীপকের। তাহলে চলো আবার দেখে নিই। দেখো, বহিঃস্থ উদ্দীপক হচ্ছে এগুলো: আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি। তাহলে আবারও একবার যদি বলি ভালোভাবে, তাহলে কি হবে? দেখো, এই আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি, এইসবের প্রভাবে এইসব উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গে যদি স্থান পরিবর্তন হয়, তাহলে তাকে বলবো আমরা ট্যাকটিক চলন। দেখো, একটু আগে আমি কিন্তু বললাম, হুম, যে উদ্ভিদের কিন্তু স্থান পরিবর্তন সম্ভব নয়, অর্থাৎ উদ্ভিদের কিন্তু গমন সম্ভব নয়। কিন্তু দেখো, এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে স্থান পরিবর্তন। হুম? তাহলে কিন্তু দেখো, একটু আগে যেমন এটা বলেছিলাম আমি, তার পরে কিন্তু আরেকটা কথাও বলেছিলাম আমি, যে ট্যাকটিক চলনের ব্যতিক্রমী দেখা যায়। কিছু শৈবাল জাতীয় উদ্ভিদ আছে, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এরা কিন্তু স্থান পরিবর্তন করে। ঠিক আছে? তাহলে একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন এখান থেকে চলে আসে, যে কোন ধরনের চলনে স্থান পরিবর্তন ঘটে? তাহলে তোমরা বলবে ট্যাকটিক চলনে। বোঝা গেল? দেখো, ট্যাকটিক চলনের আরেকটি ভাগ আছে, সেটি হচ্ছে ফটোট্যাকটিক চলন। হুম? চলো আমরা দেখে নেব ফটোট্যাকটিক চলন কাকে বলা হয়। দেখো, উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করবে, তখন তাকে বলবো আমরা ফটোট্যাকটিক চলন। চলো আরেকটু সোজাভাবে পড়ি, যে উদ্ভিদ দেহ যখন আলোর প্রভাবে স্থান পরিবর্তন করবে, আলোর প্রভাবে। দেখো, এখানে আমি কিন্তু উদ্দীপকগুলো লিখেই দিয়েছি। উদ্দীপক কি, কি? আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ। হুম? তো এইসব উদ্দীপকের মধ্যে যখন উদ্ভিদ দেহ যখন আলোর প্রভাবে, আলো যে উদ্দীপক আছে, সেই উদ্দীপকের প্রভাবে যখন স্থান পরিবর্তন করবে, তখন তাকে বলবো আমরা ফটোট্যাকটিক চলন। ঠিক আছে? যেমন এখানে দেখো, ক্ল্যামাইডোমোনাস যে আছে, এইখানে আলো আছে। হুম? এইদিকে সবার গমন আছে, দেখো এদিকে সবার গমন হচ্ছে, এইদিকে সবার গমন এইমুখী। বোঝা গেল? এদিকে চলে আসছে। তাহলে উদাহরণটা তোমরা দেখে নাও। পরীক্ষায় যদি ফটোট্যাকটিক চলন পড়ে, তোমরা অবশ্যই ছবিটিকে এঁকে দিও। চলো নেক্সট আমরা চলে এলাম ট্রপিক চলন। ঠিক আছে? ট্রপিক চলনের ক্ষেত্রে তোমরা যে ছোট্ট জিনিসটা মাথায় রাখবে, সেটা হবে এই যে এইটা। উদ্দীপকের উৎসের দিকে যদি চলন হয়, আমি আবারও বলছি, উদ্দীপকের উৎসের দিকে যদি চলন হয়, যেদিকে উদ্দীপক আছে সেই উৎসের দিকে, সেই সোর্সের দিকে যদি চলন হয়, তাহলে সেই চলন কিন্তু ট্রপিক চলন হয়ে যাবে। বোঝা গেল? ট্রপিক চলন আছে ৩ প্রকার: ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন। তার আগে, এগুলো পড়ার আগে আমি দেখে নেব যে ট্রপিক চলনে কোন, কোন উদ্দীপক কাজ করে, তাই না? চলো দেখে নিই। দেখো, এখানে এখানে ৩ ধরনের উদ্দীপক কাজ করে, বা ৩ টে উদ্দীপক কাজ করে। সেটি কি, কি? দেখো, আলো, জল এবং অভিকর্ষ। যদি আলো উদ্দীপক কাজ করে, তাহলে সেটি হয়ে যাবে ফটোট্রপিক চলন। যদি জল উদ্দীপক কাজ করে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে হাইড্রোট্রপিক চলন। যদি অভিকর্ষ উদ্দীপক কাজ করে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে জিওট্রপিক চলন। দেখো, নিচে একটা লাইন লিখেছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এই লাইনটা। এই লাইনটা কেন লিখেছি আমি, যে এই যে ৩ ধরনের চলন আছে, ৩ ধরনের ট্রপিক চলন আছে, এই লাইনের সাহায্যেই কিন্তু এই ৩ ধরনের চলনকে সংজ্ঞায়িত করা যায়। দেখো, আমি দেখে নেব, চলো দেখি। দেখো, ১ম এ আমরা পড়ব ফটোট্রপিক চলন। ১ মিনিট, এগুলো মুছে দিই আমি। হুম? এগুলো মুছে দিই। হ্যাঁ, দেখো, ফটোট্রপিক চলন কাকে বলবো? দেখো, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর আলোর উৎসের গতিপথ অনুসারে হয়, তখন তাকে ফটোট্রপিক চলন বলে। দেখা হয়ে গেল।
1 মিনিট মুছে দিই। নেক্সট পড়বো হাইড্রোট্রপিক চলন। দেখো কি বলবো? উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয়, তখন তাকে হাইড্রোট্রপিক চলন বলে। দেখো হয়ে গেল এটা। 1 মিনিট মুছিয়ে দিই। হ্যাঁ, মুছে দিলাম। ব্যাস। নেক্সট পড়বো জিওট্রপিক চলন। দেখো উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের উৎসের গতিপথ অনুসারে হয়, তখন তাকে জিওট্রপিক চলন বলে। দেখছো তো? তাহলে ৩ টেকে আমরা সংজ্ঞায়িত করে দিলাম। বোঝা গেল? চলো এবার আমরা এগুলোকে ওয়ান বাই ওয়ান ডিটেইলসে আরো পড়বো। হুম? দেখো ফটোট্রপিক চলন। ইংলিশে ফটো শব্দটাকে তোমরা যদি ভাঙো, এর যদি রুট অর্থ তোমরা মানে খুঁজতে যাও, তাহলে এই যে ফটো হচ্ছে, এর ফটো এই যে ফটো, এই ফটোর অর্থ হচ্ছে লাইট বা আলো। ঠিক আছে? এখান থেকে তোমরা মনে রাখতে পারবে যে ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, তাই ফটোট্রপিক চলনে কিন্তু আলো উদ্দীপক কাজ করবে। দেখো সংজ্ঞাটা আরেকবার পড়ে নাও তোমরা। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথ অনুসারে হয়, তখন তাকে ফটোট্রপিক চলন বলে। এবার আমরা দেখব যে কিভাবে আলোর উৎসের দিকে ওর চলন হচ্ছে। দেখো তোমরা ভালো করে ছবিটাকে মানে ছবিটির দিকে খেয়াল করো। এখানে কিন্তু লাইট আছে বা আলো আছে উপরে, উদ্ভিদ কিন্তু উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? আমরা এই যে আলো, এই আলোটিকে আমরা কিন্তু সাইডে নিয়ে চলে এলাম। দেখো এই আলোটিকে আমরা সাইডে নিয়ে চলে এলাম। তাহলে দেখছো কিছুদিন পরে দেখা যাবে যে উদ্ভিদটিও কিন্তু বেঁকে গেছে এভাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ যে দেখো যে উদ্ভিদ যে এই যে উদ্ভিদ অঙ্গের যে চলন সেটা আলোর উৎসের দিকে হয়ে গেল। আলোর উৎস এখানে ছিল, এইদিকে বৃদ্ধি পাচ্ছিল। আলোর উৎস এইখানে নিয়ে এলাম, এইদিকে বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? তাহলে দেখতে পাচ্ছ যে উদ্ভিদ অঙ্গের চলন কিন্তু আলোর উৎসের অনুসারে হচ্ছে। বোঝা গেল? আরেকটা উদাহরণ দিই, যে উদাহরণটা দিলে তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা উদাহরণটিকে দেখেছো বাড়িতে? চলো এই দেখো এই উদাহরণটি। দেখতে পাচ্ছ তোমরা যদি বাড়িতে কখনো টব রেখেছো জানালার পাশে, তাহলে দেখবে যে শাখা প্রশাখাগুলো আছে, কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, সেগুলো কিন্তু সবসময় জানালার দিকে বেঁকে যায়। এই জানালার দিকে বেঁকে যায়, মানে এটাও বেঁকে যাচ্ছে দেখো। জানালার দিকে কেন বেঁকে যাচ্ছে? কারণ ওইদিকে আলো আছে। তাহলে বুঝতে পারছো যে এই যে চলনটা হচ্ছে জানালার দিকে বেঁকে যাচ্ছে, এই যে চলনটা হচ্ছে এটা কিন্তু আলোর উৎসের গতিপথ অনুসারে হচ্ছে, যেদিকে আলোর উৎস সেদিকে চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল? মুছিয়ে দিলাম। হুম। দেখো এই যে এবার আরেকটা জিনিস আমি বলবো এখানে, যেগুলো পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করা হয়। দেখো তোমরা দেখতে দেখতে পেলে যে এই যে কাণ্ড, শাখা প্রশাখা সবাই কিন্তু আলোর উৎসের দিকে যাচ্ছে। যেদিকে আলো সেই দিকে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এই কাণ্ড এবং শাখা প্রশাখা কি, শাখা প্রশাখা যে আছে, শাখা প্রশাখাকে কি বলবো আমরা? এই যে কাণ্ড এবং শাখা প্রশাখা আছে একে কি বলবো? একে আমরা কিন্তু বলতে পারি, দেখো অনুকূল আলোকবর্তী। যেহেতু এরা আলোর উৎসের দিকে বৃদ্ধি পাচ্ছে, আলোর উৎস যেদিকে আছে সেদিকে বৃদ্ধি পাচ্ছে, তাই এদেরকে আমরা বলবো অনুকূল আলোকবর্তী। ঠিক আছে? অনুকূল আলোকবর্তী। একইভাবে মূলকে কি বলবো? দেখো মূল কিন্তু যেদিকে আলো আসে সেদিকে বৃদ্ধি পাচ্ছে না, তাই মূল হয়ে যাবে প্রতিকূল আলোকবর্তী। মূল হয়ে যাবে প্রতিকূল আলোকবর্তী। বোঝা গেল? মূল হয়ে যাবে প্রতিকূল আলোকবর্তী। মাথায় রেখো। এবার আমরা চলে আসবো হাইড্রোট্রপিক চলনে। দেখো হাইড্রোট্রপিক চলনে কোন উদ্দীপক কাজ করবে? জল কাজ করবে। দেখো হাইড্রো, ইংলিশে যে হাইড্রো আছে, এই হাইড্রো শব্দের অর্থ হচ্ছে জল। এভাবে তোমরা মনে রাখতে পারো। হুম? তাহলে হাইড্রোট্রপিক চলনে কে সাহায্য করবে? হাইড্রোট্রপিক চলনে সাহায্য করবে জল। ঠিক আছে? চলো। বা এক্ষেত্রে সাহায্যকারী উদ্দীপক সেটা হচ্ছে জল। সংজ্ঞাটা একবার পড়ে নিই। হুম? দেখো উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হবে, তখন তাকে বলা হবে হাইড্রোট্রপিক চলন। এবার কিভাবে জলের উৎসের গতিপথ অনুসারে হচ্ছে দেখে নাও। দেখো এই যে ছবি আছে, মূল এইভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দেখো এইখানে আমি জল ঢাললাম। এই জায়গাতে আমি জল ঢাললাম। এখানে দেখা যাচ্ছে এই জায়গাতে আমি জল ঢাললাম। ঠিক আছে? তুমি দেখো যে মূল এইদিকে বৃদ্ধি পাচ্ছিল, যে মূল এইদিকে বৃদ্ধি পাচ্ছিল, যখনই সে এইদিকে জলের সন্ধান পেয়ে গেল, খুব কাছাকাছি জলের সন্ধান পেয়ে গেল, সে কিন্তু এইদিকে বেঁকে গেল। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন জলের উৎসের দিকে হলো? হল তো? দেখো হয়েছে তো? তাহলে একদম হয়েছে। তোমরা আরেকটা মানে আরেকটা উদাহরণ দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখবে পুকুর পাড়ে যদি, পুকুরের থেকে একটু দূরে যদি কোনো গাছ লাগানো থাকে, পুকুর পাড়ে যদি মানে একদম পুকুরের সঙ্গে একদম লাগালাগি যদি গাছ থাকে, তাহলে তো সেই শিকড় তোমরা মানে বেরিয়ে আসতে দেখবেই। কিন্তু পুকুর থেকে একটু দূরে ধরো যদি গাছ মানে লাগানো দেখো তোমরা, তাহলে দেখবে তারও শিকড় কিন্তু পুকুরের দিকে চলে এসেছে। কেন এসেছে? কারণ শিকড় বা মূলের চলনটাই কিন্তু হচ্ছে অনুকূল জলবর্তী। মানে সে কিন্তু জলের উৎসের দিকে বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে উদ্ভিদের চলন জলের উৎসের দিকে হচ্ছে। তাই যেহেতু জলের উৎসের দিকে হচ্ছে, তাই এ ধরনের চলনকে হাইড্রোট্রপিক চলন বলা হয়। বোঝা গেল? দেখো কাণ্ড এবং শাখা প্রশাখা কিন্তু সেই জলের দিকে বৃদ্ধি পাচ্ছে না। জল নিচে আছে আর কাণ্ড শাখা প্রশাখা উপরের দিকে আছে। বোঝা গেল? তাহলে কাণ্ড এবং শাখা প্রশাখা হয়ে যাবে প্রতিকূল জলবর্তী। হুম?
কিন্তু মূল হয়ে যাবে অনুকূল জলবর্তী। অনুকূল কেন? যেদিকে জল হয় সেদিকে মানে সেই উৎসের দিকে বৃদ্ধি পাচ্ছে, ওইজন্য অনুকূল জলবর্তী। ঠিক আছে? সেইজন্য এটা হয়ে যাবে অনুকূল জলবর্তী, অনুকূল জলবর্তী হয়ে যাবে। বোঝা গেল? দেখো এই হলো তোমাদের ক্লাস। হুম? এইভাবে আমরা একে, একে সমস্ত ক্লাসগুলি করব। একের পর এক আমরা সব ক্লাসগুলি করব এইভাবে। তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিলাম। হুম? তাহলে এই ক্লাস করে তোমরা সুবিধা কি পাবে দেখো। এই ক্লাস আমি যে ক্লাসটা করালাম, সেই ক্লাসটা কিন্তু তোমরা এবার রেকর্ডিং পেয়ে যাবে। রেকর্ডিং পাওয়ার পরে তোমরা যতবার ইচ্ছা তত ততবার দেখতে পারো। অফলাইনে কোনো স্যারের কাছে গেলে কিন্তু এটা সম্ভব হয় না। স্যার যা বলে দিলেন তারপরে কিন্তু মনে রাখতে না পারলে কিন্তু মানে নিজেরই সমস্যা। সব দিন নিজের শরীর ভালোও থাকে না যে সবসময় ক্যাচ করতে পারবে স্যারের কথা, সম্ভবও নয়। কিন্তু এখানে তোমার ফোনে রেকর্ডিং থেকে যাচ্ছে, তুমি নিজের ইচ্ছামতো যতবার ইচ্ছা ততবার দেখতে পারো। ঠিক আছে? অনেক সময় আমাদের স্টুডেন্ট লাইফে যে সমস্যাটা হয় যে আমরা অনেক সময় কোয়েশ্চেন করতে ভয় ভয় পাই বা কোয়েশ্চেন করতে আমাদের অনেক সময় লজ্জাবোধ হয়। যেটার জন্য আমরা পরবর্তীকালে অনেক ভুগি। হুম? আমিও অনেক ভুগেছি। তো তো এই যে অফলাইন এটা যেহেতু অনলাইন হচ্ছে, তোমরা কোয়েশ্চেন করতে কোনো দ্বিধাবোধও লাগবে না, কোনো লজ্জাবোধও নেই। হুম? তারপর তোমরা কোশ্চেন দেখো কোনো অধ্যায় শেষ করার পরে আমি ততক্ষণ পর্যন্ত সেই অধ্যায়ে থাকবো। হুম? যতক্ষণ পর্যন্ত সেই অধ্যায়ের কিন্তু সব তোমাদের ডাউট ক্লিয়ার না হয়। ডাউট ক্লিয়ার না করে কিন্তু আমি নেক্সট অধ্যায়ে কখনোই যাব না। ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায় শেষ করার পরে সেই অধ্যায়ের সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করব আমি। লাইভ ক্লাসে ক্লিয়ার করব একদম। হুম? তারপরে আমরা নেক্সট ক্লাসে ঢুকবো। বোঝা গেল? তো এইভাবে ক্লাস হবে আমাদের। হুম? আর তোমরা আরেকটা দেখবে যে এই যে আমি যে এই ক্লাসটা যেটা করালাম, তোমরা যদি অফলাইনে কোনো স্যারের কাছে পড়ো দেখবে এটা কিন্তু ২ মিনিটে শেষ হয়ে যাবে। কারণ এখানে সত্যি বলো যে এই যে হোয়াইট বোর্ড যেটা আছে বা মুখে এরকম বললে কিন্তু এই ক্লাসটা কি করা সম্ভব? সম্ভব নয়। এই যে আমি যেগুলো দেখালাম সেগুলো কিন্তু হোয়াইট বোর্ডে দেখানো কি সম্ভব? হোয়াইট বোর্ডে সেগুলো দেখানো সম্ভব নয়। এই নরমাল হোয়াইট বোর্ডে কিন্তু সেগুলো দেখানো সম্ভব হবে না। কি করে দেখাবে? এই যে আমি যে ছবি দেখালাম, যে ডায়াগ্রামগুলো দেখালাম, এগুলো নরমাল বোর্ডে কি করে দেখাবে? ওই লিখে অতটা করা সম্ভব হয় না। আর ছবিগুলো কিন্তু ওই লেখা ছবি থেকে এই যে 3D অ্যানিমেশন ছবি এগুলো কিন্তু বুঝতে বেশি সুবিধা। আর এই যে আমি বোর্ড এই যে ফোনে যেগুলো আমি দেখালাম, সেগুলো কিন্তু বেশি মাথায় রাখবে। উপর থেকে তোমরা অডিও শুনতে পাচ্ছ। বুঝতেই পারছো যে তোমরা শোনা কথা বেশি আমাদের মনে থাকে, বেশি মাথায় থাকে। তোমরা এই ভিডিওটা ইচ্ছামতো যতবার ইচ্ছা ততবার চালাতে পারো। এভাবে কিন্তু তোমরা ক্লাস করলে অনেক উপকৃত হবে। তোমাদের অনেক মনে রাখতে অনেক সুবিধা হবে। সো দ্যাটস অল। বাই।